সিপিআইএম কি আপনাকে সামনে রেখে রাজনীতি করছে? পুলিশকে দিয়েও ম্যানেজ করার চেষ্টা করেছে। তৃণমূল আর সিপিএম দুই দলের তরফে এখন আপনার কাছে এবারের যে ভোট, সে ভোটে দাঁড়ানোর অফার আসে, কি করবেন? বাবার চাইতে আমার 27 বছর কম, মায়ের চাইতে 22 বছরের কম। এটা তো ভুলভাল। যারা খুন হচ্ছেন, খুন করাচ্ছেন তার সরকারে, তার আমলে, তাদেরই তো বিচার তিনি চুরি করছেন। এসআইআরের কারণের জন্য আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। এসআইআর এত সাধারণ মানুষ এত হয়রান আর হেনস্থা হচ্ছে, এ পরিকল্পিতভাবে করছে বলে আমি এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এসআইআর শুনানিতে হয়রানির শিকার রাজ্যের সাধারণ মানুষ, তাই সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেই সওয়াল করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই প্রশ্ন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, প্রথম এসআইআর মামলা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার একেবারে প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রাম বেলিয়া শ্যামপুরের এক গৃহবধূ মোস্তারি বানু। এলাকার গ্রাম থেকে, একদম গ্রাম থেকে আমি এখানে উঠে এসেছি এই সুপ্রিম কোর্টে। বসে রয়েছি তারই বাড়িতে, কথা বলবো তার সঙ্গে। কিভাবে তার মাথায় এই ভাবনা এলো, কেন এসআইআর মামলা তিনি সরাসরি একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে করলেন? ममता बनर्जी वेस्ट बंगाल का सीएम ममता बनर्जी यहाँ खुद आया, फिर उसने बोला कि एसआईआर में हम फर्स्ट पिटिशनर है, लेकिन वो फर्स्ट पिटिशनर भी नहीं है। हम मुस्तरी बानो, हम ही फर्स्ट पिटिशनर है। এর পেছনে কি কোনো রাজনীতি কাজ করছে? কথা বলবো মোস্তারি বানুর সঙ্গে। বেলিয়া শ্যামপুর ভগবানগোলা গ্রামের আমি বাসিন্দা। একটা একদম ওই বাংলাদেশের প্রান্তিক এলাকায় আমি বসবাস করি। আমি একজন গৃহবধূ। বঙ্গের মানুষ হয়রান আর হেনস্থা হচ্ছে। এই এত হয়রান, আর এরা তো বেশি অশিক্ষিত, এরা বোঝে না কোনটা কেন কাগজ লাগবে এইসব নিয়ে এদের হয়রানি এরা প্রতিনিয়ত শিকার হচ্ছে। আমিও এর শিকার হয়েছি। বয়স্ক, বার্ধক্য, তারপরে যারা হ্যান্ডিক্যাপ, তাদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর হেয়ারিং করতে হবে, এটা চালু হয়। তারপরে টেবিল বাড়ানো হয়, রিসিভ কপি দেওয়া হয়। এগুলো আমার মনে হলো এই মানুষের পাশে থাকা আমার দরকার, তাই আমি এই সুপ্রিম কোর্টে এই মামলাটা দায়ের করি। প্রথমে 2025 11ই নভেম্বর এই মামলাটা আমি প্রথম শুরু করি। প্রথম কি বিষয়ে মূলত মামলাটা প্রথম করেছিলেন? করেছিলাম যে প্রথমে বলেছিল যে কানে মুখ ঢেকে ছবি তোলা যাবে না, কান বের করে ছবি তুলতে হবে, হিজাব পরা যাবে না, এইসব সংক্রান্ত নিয়ে প্রথমে আমি মামলাটা শুরু করি। তারপর আরো বিষয় তো পরে প্রথমে বলেছিল কমিশনার যে অ্যাডমিট কার্যকারী হবে না। অ্যাডমিট কার্যকারী না হলে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষার কোনো দামই থাকবে না। তাহলে পড়ে লাভ কি? পড়ার কোনো তো লাভ আমি দেখছি না যে পড়ার কোনো একবার পড়াটাকে একবার নিম্ন পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। যখন অ্যাডমিট কার্যকারী হবে না, অ্যাডমিট কার্ড থাকলেও তো কিছুটা অংশের মানুষ বাঁচবে। এভাবে আমি এই মামলাটা প্রথম দায়ের করি। আমাদের জেলা পরিযায়ী শ্রমিকের সংখ্যাতে 1 নম্বর, সেটা মমতা ব্যানার্জির এই সরকারের আমলে হয়েছে। আমাদের জেলা সহ রাজ্যে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে এবং দেশের বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে, রাজ্যে কাজ না থাকার ফলে। সেই পরিবারগুলো দেশের বাইরে আছে, রাজ্যের বাইরে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ। এই পরিবারগুলো যাতে ভয় ভীতি পায়, হেনস্থা হয়, তার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উড়িষ্যা, মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরায় ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। এই আক্রান্তটাও বিজেপি আরএসএসের নির্দেশে বিজেপি এবং তৃণমূলের বোঝাপড়া করে হচ্ছে। 13ই জানুয়ারি আগে ছিল না আতঙ্ক। যখন দেখলো মানুষ ভয় পাচ্ছে না এনআরএসএন ফর্ম ফিল আপ করার পরে, তখন আবার নতুন করে লাখ লাখ মানুষ, হাজার মানুষ এটা করলেন। তার সঙ্গেও শুনলে অবাক যাবেন, কেন অবাস্তব অনৈতিকভাবে মানুষের ভীতি করার জন্য করছে, তার উদাহরণ হচ্ছে আমার মিসেস মোস্তারি বানু।
ঠিক কিভাবে হয়রানির শিকার হতে হচ্ছে আপনাদের এসআইআর এর জন্য? আমাদের এসআর জন্য মূলত আমাদের এই মুর্শিদাবাদ আর মালদার মানুষ বিশেষ করে বাইরে মানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যায়, সেখানে গিয়ে তারা কি হচ্ছে, যদি এখনই যাচ্ছে আবার বলছে যে তোমার হিয়ারিং এর কপি চলে এসছে, তখন তো সে তাকে আবার সেই হয়রান হয়ে ট্রেনে বাসে এত কষ্ট, তারা মারাও যাচ্ছে এর ফলে। আসার পর মানে আজ হিয়ারিং এর নোটিশ চলে এসছে, কালকে আবার চলে আসতে হচ্ছে, বলছে যে খুদ শরীরে হাজির হয়ে তাদেরকে নোটিশ জমা করতে হবে, কাউরির মাধ্যমে দেওয়া চলবে না। তাই আমি ভাবলাম যে হচ্ছে এত মানুষ হয়রান আর হেনস্থা হচ্ছে, এভাবে আমি এই মামলাটা প্রথমে দায়ের করি। আপনি কিভাবে হয়রানির শিকার হয়েছেন? আমারও মানে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, তবুও হচ্ছে আমাকে ভুলভাল মানে নোটিশ দিয়ে মানে পাঠিয়েছে, যে বলেছে যে 2002-এ যাদের নাম, কমিশনার প্রথমে বলেছিলেন যে 2002-এ যাদের ভোটার তালিকায় নাম থাকবে তারা একটাও বাদ যাবে না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 2002-এর নাম থাকা সত্ত্বেও মানে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা বাদ চলে যাচ্ছে। আপনাকে আমিও রিজনটা হয়েছে। কি বল? আর আমারটা হচ্ছে আমার নিজের মানে 2002-এর তালিকায় নাম ছিল ভোটার তালিকায়, তবুও সেখানে কি হচ্ছে 2002 সালের নাম থাকা সত্ত্বেও হচ্ছে আমার দেখিয়েছে যে মানে পিতামাতার চাইতে আমার বয়স 15 বছরের কম, কিন্তু না, আমার পিতামাতার চাইতে আমার বাবার চাইতে আমার 27 বছর কম, মায়ের চাইতে 22 বছরের কম। এটা তো ভুলভাল। ভোটার কার্ডে সমস্তটাই সঠিক তথ্য দেওয়া আছে, হ্যাঁ, সঠিক তথ্য তারপরেও দেয়। আপনাকে তারপরেও নোটিশ আমাকে দেওয়া হয়রানির হচ্ছে। শিকার হতে হয়েছে। যে সংখ্যালঘু তো এখানে বেশি বসবাস করে, এদেরই বেশি বেশি করে মানে হিয়ারিং এর নোটিশ ধরানো হচ্ছে, কিন্তু কই আদার্স কোনো ইয়ে তো আমি দেখতে পাচ্ছি না, ওগুলো খুব কম, মানে খুবই কম। আর মানে সংখ্যালঘুদেরই বেশি হিয়ারিং এর নোটিশটা বেশি এসছে এই ভেবেই। মুখ্যমন্ত্রী গেছেন ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, মুখ্যমন্ত্রী প্রথম গেলেন না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি যদি সত্যিকারই এসআর আটকাতে চান তাহলে তিনি তো বিশাল সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিধানসভায় আছে, তাহলে বিধানসভায় তিনি এসআর বিরোধী বিল কেন আনলেন না? যেটা তামিলনাড়ু কেরালা করতে বললো সিপিএম এর সরকার, যেটা করে গিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক সর্বদলীয় মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করে এসআর এর বিরুদ্ধে তিনি দিল্লিতে এবং সরকারের পক্ষ থেকে মামলা করলেন। তাহলে তিনি সেই কাজটা যদি করতেন প্রথমেই, তাহলে তো আজকে ইলেকশন কমিশন এসআর করাতে পারতো না পশ্চিমবাংলায়, এই যে লাখ লাখ মানুষকে হয়রান করতে পারতো না। দ্বিতীয় নম্বর, বিধানসভায় পাশ করে তিনি সরকারের পক্ষ থেকে মামলা করতে পারতেন, করলেন না, কারণ আরএসএস এর নেতা মোহন ভাগবত বলে দিয়েছে, বিজেপি ওকে বলেছে তুমি ইলেকশন কমিশন দিয়ে করাও, আর ওকে বলেছে তুমি নাটক করো যে আমি এসআইআর হতে দেব না। তিনি যেমন বলেছিলেন ওয়াকাফ বোর্ড, মুসলমানদের ওয়াকাফ আইন আমি পাস হতে দেব না, তিনি বললেন আমি দেখে নেব, আমার বুকের উপর দিয়ে ওয়াকাফ করতে হবে। আজকে তিনি ওয়াকাফকে সমর্থন করলেন, আজকে ওয়াকাফ বিল পাস হয়েছে, কার্যকারী হচ্ছে। তাহলে মুসলমান সমাজের মানুষকে তিনি ধোঁকা দিচ্ছেন, এসআইআর নিয়ে ধোঁকা দিচ্ছেন। যখন বুঝলেন যে একজন গ্রাম বাংলার গৃহবধূ মোস্তারি বানু তার গোটা সাফল্যটা অর্জন করবে এবং ইতিহাসে থাকবে শাহাবানু থেকে মোস্তারি বানু, দুটো গোটা ভারতবর্ষে এবং পৃথিবীতে নাম, একটার নাম শাহাবানু আর একটার নাম হচ্ছে মোস্তারি বানু। এইটাতে এই সাফল্যটা তিনি মোস্তারি বানু অর্জন করবে। তার যে আইপ্যাক আছে, আরএসএস এর যারা আছে তারা বুঝেছিল যে মোস্তারি বানু সব ক্রেডিটটা নেবে, সব সাফল্যটা নেবে। মোস্তারি বানু সাফল্য মানে সিপিএম এর সাফল্য পশ্চিমবাংলায়। তাহলে এটাকে কি করে মানুষের দৃষ্টি ঘোরাতে হবে, তার জন্য তিনি আইটেম 37-এ তিনি পিটিশনার যোগ হয়ে তিনি নিজে সওয়াল করতেন। তিনি নিজে কোনো উকিল যে আছে ওকালতনামাতে তার নাম আছে, আপনি দেখাতে পারবেন আপনারা? তাহলে তিনি উকিল না, তিনি মুখ্যমন্ত্রী না, একজন পিটিশনার গেলেন, তার পিছনে একটা টাক আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাই সমস্ত মিডিয়া সঠিক বিষয়টা না দেখে তার পিছনেই তার দৃষ্টিভঙ্গিটাকে প্রচার করবার জন্য, বিশেষত কর্পোরেট মিডিয়া, পুঁজিপতি মিডিয়া, টাকার বিনিময়ে, সেই টাকা তো মোস্তারি বানুর নেই।
সেটা উনি রুখতে পারতেন, কিন্তু তা না রুখে উনি দেখলেন যে লাস্ট পর্যায়ে যখন কাজটা হয়ে গেল, পিটিশনার উনি নন, আমি ফার্স্ট পিটিশনার, তবুও উনি চলে গেলেন। এই ভেবে আমি ভাবলাম যে উনি যখন মানে একজন মুখ্যমন্ত্রী হয়ে অযথা ভুলভাল নিয়ে চলে গেলেন, দাবি নিয়ে ওখানে, তাহলে তো আমাকে যেতে হবে, আমাকে মানে সবারই মুখোশ খুলে দিতে হবে। এই ভেবে আমিও গিয়েছিলাম পরবর্তী শুনানিতে। তিনি সত্যিকারই প্রেশার আটকাতেন, তাহলে পশ্চিমবাংলার যে বাংলাভাষী অফিসারদের তিনি দেননি, কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছেন। এই যে 14 তারিখ থেকে পাবলিশ হবে ফাইনালি, আজকে 28, 14 তারিখ যদি না হতো তাহলে বিএলও এআরও আরও যারা আছেন সরকারি আধিকারিক, তারা যারা ম্যাচিং করার এই যে লাখ লাখ মানুষের ত্রুটি বিচ্ছুতিগুলো কাটার সময় পেতেন না, তাহলে ভোটার লক্ষ লক্ষ হতো। অন্তপক্ষে মুখ্যমন্ত্রী বাধ্য হলেন এই যে 8,500 বাংলাভাষী শ্রমিককে তখন দিলেন, এখন দিতে বাধ্য হলেন, কারণ একমাত্র হচ্ছে মোস্তারি বানু হচ্ছে প্রথম মামলাকারী, সব কৃতিত্ব এটা বুঝে গেছে। এটাই বলতে চাই। এমন শুধু না, 9 তারিখে মোস্তারি বানু যাতে ওখানে পৌঁছাতে না পারে, হাজির না থাকতে পারে, বাইরে আটকাবার চেষ্টা করেছেন, ভিতরেও তার আইনজীবী এবং বিজেপির আইনজীবী যারা আছেন তারা নানানভাবে চেষ্টা করেছেন যাতে জজের কাছে সামনে হাজির না থাকতে পারে। শুধু তাই না, শুনলে অবাক যাবেন, দিল্লিতে যখন পৌঁছেছে আইপ্যাকের লোকেরা আমার ফোন নাম্বার জোগাড় করে আমার সঙ্গে সশরীরে এবং তার বাইরে আমাকে ম্যানেজ করবার জন্য, তৃণমূলের হয়ে যাতে আমি ওকালতি করি, তৃণমূলের সাথে মাথা বিক্রি করি, নীতিহীন হই, তার জন্য নানা প্রচেষ্টা করছেন। এবং সরকার মনে করি যে 4 ফেব্রুয়ারি যেদিন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে যখন TV9 বাংলার যখন অডিটার দেখালেন যে প্রথম মামলাকারী মুখ্যমন্ত্রী নয়, পিটিশনার হচ্ছেন পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ভগবান গোলার বেলিয়াশামপুরের একজন গৃহবধূ মোস্তারি বানু, তার স্বামী সিপিএম এবং পরিযায়ী নেতা কামাল হোসেনের স্ত্রী, তখন রাত্রেবেলায় পুলিশকে দিয়ে ফোন করালেন রাত্রিবেলায় যে মোস্তারি বানু কে, পুলিশকে দিয়েও ম্যানেজ করার চেষ্টা করেছেন। তার উত্তর আমি পুলিশকে দিয়েছি, কারণ বুঝেছেন সত্যিকারী বেলিয়াশামপুরের মহিলা কামাল হোসেনের স্ত্রী, তখন পুলিশ সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এইটাই হচ্ছে তার আসল চরিত্র। সিপিআইএম কি আপনাকে সামনে রেখে রাজনীতি করছে? এই যে আপনি কোর্টে গেলেন, এটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে সিপিআইএম এর তরফে। আপনি কি মনে করছেন, যেভাবে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেলেন, এটাকে সামনে রেখে রাজনীতি করছে বা একটা মানুষের জনসমর্থন যে পাওয়ার চেষ্টা, সেরকমই সিপিআইএমও কি আপনাকে সামনে রেখে জনসমর্থন বা মানুষের আবেগ, সেটা কি একটা নিজেদের দিকে রাখার চেষ্টা করছে? নিজেদের দিকে রাখার চেষ্টা না, এটা এটা আমিও একজন সিপিএম এর মানে কর্মী, আমিও হচ্ছে সিপিআইএম আপনার হচ্ছে মহিলা সমিতির মানে জেলা সদস্য এবং ক্ষেত মজুর করি এই ব্লকের সদস্য আছি। আমার স্বামী মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের সেক্রেটারি জেলার। তো আমরা মানুষের দুঃখ দুর্দশাগুলো বুঝি, আমরা নাটক করতে ওখানে কখনোই যাইনি। ওটা মানুষ কিভাবে হেনস্থার হয়রানি হচ্ছে, সিপিএম তো আছেই, আমি তো সিপিএম পার্টিটাই করি, কিন্তু তাদের মতো যে এরকম মুখোশধারী এই পার্টিটা আমি করি না। এই এই মানে এই জন্যে আমি মানুষ যাতে এর শিকার না হয়, এসআইআর এর শিকার না হয়, সেই জন্য আমি মানে হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়েছি। মুখ্যমন্ত্রী যদি দুর্নীতি, খারাপ কাজ, কাটমানি সব নিয়ে, গরু চোর, ময়লা চোর, পাথর চোর, মানুষের চোখ চোর, এই সমস্ত করেও যদি টিকে থাকতে পারে, আচ্ছা আপনাদের প্রশ্ন করে আপনাদের মধ্যে, তিনি যদি এতই জনদিদি হয়, তাহলে অভয়া আরজি করের অভয়ার মামলা যখন বিচার পাচ্ছে না, গত 9 ফেব্রুয়ারি তার জন্মদিন ছিল অভয়ার, মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে যে আমি এই অভয়ার বিচারের জন্য আমি সুপ্রিম কোর্টে যাব, গেছে 500 দিন গেল। আমার পলাশির তামান্না খুন হলো উপনির্বাচনে, 9 বছরের কন্যা, তার বিচার জন্য করছে। মহিদুল মিদ্দার বিচার তিনি দিয়েছেন, আনেস্কার বিচার দিয়েছেন, কোলে আপনাদের হাওড়ার স্বপন কোলের বিচার তিনি দিয়েছেন। তিনি তো যারা খুন হচ্ছেন, খুন করাচ্ছেন তার সরকারে, তার আমলে
তাদেরই তো বিচার তিনি চুরি করছেন। আপনি প্রথম পিটিশনার ছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু প্রথমের দিকে আপনার নামটা সেভাবে সামনে আসেনি, না। প্রচারের আলোয় আসেনি। তো এই বিষয়টায় সংবাদ মাধ্যমের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? সাংবাদিকদের কাজ তো হচ্ছে ওদের মানে যেটা সামনে আসবে সেটাকেই মানে বের করা। ওরা তো আর ভিতরে কি হচ্ছে সেটা তো বের করতে পারবেন না। যখন দেখলেন যে মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন ফেমাস হয়ে নিজের ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছেন, তখন আমার নামটা ফুটে উঠলো যে না, উনি পিটিশনার, ফার্স্ট পিটিশনার তো মুস্তারি বানু। এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ জানাবেন, মানে উনি যাওয়ার পরেই আপনার নামটা বেশি না, প্রচারে এলো? আমি তা মনে করি না। আমি সিম্পলি সাধারণই থাকতে চাই। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম মানুষের মানে দুঃখ দুর্দশায় যাতে আমি সঙ্গ দিতে পারি। মানুষ জানতে পারে যে না, একজন সাধারণ মানুষ হয়ে যে আমাদের জন্য কিছু একটা করতে পেরেছে, এটাই। তাছাড়া আর কি। আচ্ছা, যদি তৃণমূল আর সিপিএম দুই দলের তরফে এখন আপনার কাছে এবারের যে ভোট, সে ভোটে দাঁড়ানোর অফার আসে, কি করবেন? অপার আসলে আমি যেটা করি সেটাই আমি অ্যাকসেপ্ট করব। মানে সিপিএম থেকে যদি অফার আসে ভোটে দাঁড়ানোর, আপনি দাঁড়াবেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি তৃণমূলকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার এত বড় ডিগ্রি থাকা সত্ত্বেও আমার একটা চাকরি নেই, আমি বেকার। দিদি বলছেন যারা যাদের ডিগ্রিধারী তাদেরকে ঘুগনি বেচো, এই বেচো, এটা আমি সাপোর্টেড নাই। ওই জন্য আমি তৃণমূলকে কোনোদিনই সাপোর্ট করবো না, এক কথায়। কোনো রকম কোনো প্রলোভনে তারা পা দেননি এবং সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন মোস্তারি বানু। শাহবানু থেকে মোস্তারি বানু ইতিহাস করলেন মুর্শিদাবাদের ভগবানগোলার সীমান্তবর্তী গ্রামের এই গৃহবধূ।